নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। অপসারিত হওয়ার পরেও বিতর্ক পিছু ছাড়ছে না ভারতী ঘোষের। ফের এই আইপিএস এর বিরুদ্ধে কমিশনের নালিশ জানালেন মানস ভূঁইয়া। অভিযোগ, ভোটের দিন পশ্চিম মেদিনীপুরের পুলিশ প্রশাসনের উপর প্রভাব খাটিয়েছেন ভারতী। দ্বিতীয় দিনের ভোটের পর ফের কমিশনের দ্বারস্থ মানস ভূঁইয়া সরাসরি অভিযোগ তুললেন কমিশনের ভূমিকা নিয়ে। My humble question to Dr. Nasim Ahmed Jaidi: are you competent enough to protect the sanctity of the election process? ভোট শুরুর আগেই ভারতী ঘোষকে জঙ্গলমহল থেকে সরিয়ে দেয় কমিশন। মানস ভূঁইয়ার অভিযোগ, ভোটের আগে একদিন অন্তর জেলায় গেছেন ভারতী। সবং, পিংলা, কেশপুর, নারায়ণগড়ের ওসিরা কাজ করেছেন তার নির্দেশেই। ভারতী ঘোষ নির্বাচন কমিশনের দ্বারা বিতাড়িত হওয়ার পরও কার জোরে মিদনাপুরে বসে থেকে নির্বাচন কন্ট্রোল করেন আমরা জানতে চেয়েছি, তদন্ত চেয়েছি। মানস ভূঁইয়ার দাবি, সূর্যকান্ত মিশ্র এবং তাকে অসুবিধায় ফেলতে তৃণমূলের এজেন্টের মতো কাজ করেছেন ভারতী। তার আরও আশঙ্কা, কমিশন এখনই সতর্ক না হলে অপসারিত পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিয়ে একই অভিযোগ উঠবে কলকাতায়। ভারতী ঘোষকে যারা মনিটর করতে পারেনি, প্রিভেন্ট করতে পারেনি রিমুভালের পরও, তাহলে রাজীব কুমারের মুভমেন্টকে মনিটর করবে। ভোটের দিন কমিশনের পর্যবেক্ষকদের ভূমিকা, বাহিনী মোতায়েন নিয়েও প্রশ্ন তুলেছেন মানস ভূঁইয়া। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। এর পাশাপাশি যে খবরে চোখ রাখবো, আজ ফুল বেঞ্চ কমিশনের তারা আজ আসছে রাজ্যে এবং নাসিম জাইদির নেতৃত্বে তারা বিকেলে বৈঠক করবেন। এ বিষয়ে বিস্তারিতভাবে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে। সিজার, যেটা জানা যাচ্ছে যে রাজারহাটে সেখানে সুইস হোটেল, সেখানে উঠছেন তারা, ঠিক কি জানা যাচ্ছে বৈঠকের বিষয়ে এবং আগামী নির্বাচনগুলির দিনগুলিতে সেক্ষেত্রে আশ্বস্ত করতে রাজ্যবাসীকে আজ এই বৈঠক এবং সেক্ষেত্রে কি কি বিষয় উঠে আসতে পারে, কোন বিষয়ে মূলত জোর দেওয়া হবে? দেখো কুনাল, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি এবং তার যারা সহকারীরা রয়েছেন তারা আর খানিকক্ষণের মধ্যেই কিন্তু রাজারহাটের এখানে এসে পৌঁছবেন। আজকে দমদম বিমানবন্দরে খানিকক্ষণের মধ্যেই তারা নামবেন এবং তারপরে এখানে এসে পৌঁছবেন। যেটা আজকের যে সময়সূচি বা আজকের যে ইটিনারি রয়েছে সেই অনুসারে বলা যায় যে প্রাথমিকভাবে তারা সিইও অফিসের যারা কর্মী তাদের সঙ্গে বৈঠক করবেন। তার পরবর্তীতে এখনো পশ্চিমবঙ্গের যে যে অংশে নির্বাচন হয়নি সেখানকার পুলিশ কর্তাদের সঙ্গে এক পর্যায়ের বৈঠক হবে। তার পরবর্তীতে কিন্তু নির্বাচন কমিশনের যারা অবজারভার তাদের সঙ্গে একটি বৈঠক এবং চতুর্থ যে বৈঠক সেখানে রয়েছে কিন্তু অবজারভার যারা তাদেরকে নিয়ে বৈঠক এবং তার পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজির সঙ্গেও কিন্তু বৈঠক রয়েছে। অর্থাৎ পরের পর বৈঠক, ম্যারাথন কিছু বৈঠক হবে এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে প্রথম যে দুটো দফা, সেই দুই দফার যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। বেনজিরভাবে নির্বাচন কমিশনের অফিসের সামনে কলকাতায় বিক্ষোভ দেখিয়েছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এই সমস্ত মিলিয়ে কোথাও যেন নির্বাচন কমিশন যেটা প্রথমে যে ধরনের যেভাবে তারা খুব জোর গলায় মানুষকে আশ্বস্ত করছিলেন যে এখানে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হবে, বিহার মডেলের থেকেও এগিয়ে থাকবে পশ্চিমবঙ্গের এই নির্বাচন, যেখানে মানুষ তাদের মতদান করতে পারবেন, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও যেন একটা খামতি রয়ে গেছে। সেটা কিন্তু নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনারও রিয়েলাইজ করছেন এবং সেই জায়গা থেকে গোটা পরিস্থিতি রিভিউ করবার জন্য কিন্তু আজকে তিনি আসছেন বলে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি। একেবারে সিজার, ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে রাজ্যে এসে পৌঁছেছে 7 সদস্যের কমিশনের দল। আমি তোমার কাছে ফিরছি। রাজ্যে সবেমাত্র মিটেছে 2 দফার ভোট পর্ব, এখনো বাকি আরো 5 এবং এরই মধ্যে ফের রাজ্যে জাইদি। কেন? কারণ চাপে কমিশন। ইতিমধ্যেই ভুরি ভুরি অভিযোগ নিয়ে বারবার কমিশনের দ্বারস্থ বিরোধীরা, রোজ দাবি দেওয়ার দরবার, প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে। এমনকি কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে সরাতে হবে উপ নির্বাচন কমিশনার সন্দীপ সাক্সেনা ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তাকে। দুজনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে কংগ্রেস। অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের দাবিতে কমিশনের নালিশ বিজেপিরও। শুধুই বাইরের চাপ নয়, হুমকির অভিযোগে সরব ভোট কর্মীদের একাংশ।
এবং তারপরে তড়িঘড়ি রাজ্যে বেঞ্চ তারা ইতিমধ্যে এসে পৌঁছেছে 7 সদস্যের বেঞ্চ। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে নিউ টাউন থেকে আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, বেশ কিছু বিষয় নিয়ে অভিযোগ রয়েছে এবং সেক্ষেত্রে আজকের এই যে সফর নাসিম জাইদির নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চের, ঠিক কতটা চাপ রয়েছে কমিশনের ওপর? দেখো, যথেষ্ট চাপ রয়েছে, কারণ তুমি যেটা নিজেই বললে যে বারবার কিন্তু সমালোচনার মুখে পড়তে হচ্ছে এবং প্রথম 2 দফার নির্বাচনের পরে কমিশন যেটা আশ্বস্ত করেছিল প্রথম থেকে সেই জায়গাটা কিন্তু আদৌ তৈরি হয়নি, বরং তারা দ্বিতীয় দফার শেষে প্রচণ্ডভাবে তারা সমালোচনার মুখোমুখি হয়েছেন। এবং যেটা তুমি বললে যে খালি যারা ভোটের কাজের সঙ্গে সংযুক্ত ভোটকর্মীরা তারা পর্যন্ত কমিশনে গিয়ে অভিযোগ জানিয়েছেন যে তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে, সেখানে একজন সাধারণ ভোটারের অবস্থা সহজেই কিন্তু অনুমান করা যায়। এবং সেই সব মিলিয়ে কমিশনের যারা শীর্ষকর্তা তাদের বিরুদ্ধে পর্যন্ত পক্ষপাতিত্বের অভিযোগ, এই সব মিলিয়ে কিন্তু কার্যত চাপে কমিশন। এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, যে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কিন্তু যথেষ্ট আশ্বস্ত করেছিলেন এর আগে নাসিম জাইদি, তিনি বলেছিলেন যে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এবারে অন্যরকম হবে, তারা বসে থাকবে না, তারা মানুষকে ভোটদান কেন্দ্র পর্যন্ত নিয়ে যাবে, সেটা তাদের দায়িত্বের মধ্যে পড়বে। অথচ বাস্তবের মাটিতে কিন্তু সেটা কোনোটাই দেখা যায়নি। এই সব মিলিয়ে বাকি 5 দফায় যাতে কমিশন কোনোভাবে আর চাপের মধ্যে না পড়ে, সমালোচনার মুখোমুখি না হয়, সেটাই কিন্তু অনেকটাই তার লক্ষ্য, যে সেই বিষয়টাই নিশ্চিত করবার জন্য কিন্তু তিনি আজকে তড়িঘড়ি এই ঝটিকা সফরে কলকাতায় এসেছেন। কুনাল, একেবারেই সিজার, ধন্যবাদ। এবং এই বৈঠকের পর ঠিক কি সিদ্ধান্ত নেয় কমিশন সেদিকে আমাদেরও নজর থাকবে। ফের সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদ, হরিহরপাড়ায় নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে আক্রান্ত কংগ্রেসের কর্মী সমর্থকরা। পথ আটকে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ঘটনায় জখম হয়ে হাসপাতালে ভর্তি 5 কংগ্রেস সমর্থক। আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি শোভা মাইতির সঙ্গে। তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে ইতিমধ্যে কংগ্রেসের তোলা যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে যেটা অভিযোগ রয়েছে, মুর্শিদাবাদের হরিহরপাড়ায় সেখানে নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে আক্রমণ চালানো হয় কংগ্রেসের কর্মী সমর্থকদের ওপর। পথ আটকে হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং ঘটনায় জখম হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি 5 কংগ্রেস সমর্থক। তবে এই গোটা ঘটনার দায় ঝেড়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস, গোটা অভিযোগ খারিজ করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে। ফের সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদ, হরিহরপাড়ায় নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে আক্রান্ত কংগ্রেসের কর্মী সমর্থকরা। পথ আটকে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ঘটনায় জখম হয়ে হাসপাতালে ভর্তি 5 কংগ্রেস সমর্থক। তবে ইতিমধ্যেই কংগ্রেসের তোলা যাবতীয় অভিযোগ খারিজ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। চোখ রাখবো পরের খবরে। নোয়াপাড়ায় সেখানে ভীতি প্রদর্শনের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে এবং এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা বিমল চ্যাটার্জিকে। নোয়াপাড়া থানার পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে তৃণমূল নেতা বিমল চ্যাটার্জিকে। তার বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ এবং ইতিমধ্যে কমিশনে তার বিরুদ্ধে অভিযোগ করেছিল সিপিএম ও কংগ্রেস এবং তারই ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিশ। আজ তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। নোয়াপাড়ায় ভীতি প্রদর্শনের অভিযোগ তৃণমূল নেতা বিমল চ্যাটার্জির বিরুদ্ধে। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, ঠিক কি অভিযোগ রয়েছে বিমল চ্যাটার্জির বিরুদ্ধে, কি জানা যাচ্ছে? দেখো, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় যারা বিরোধী দল অর্থাৎ বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের যে জোট, সেই জোটে কংগ্রেস সিপিএমের জোটের দেয়াল মুছনের অভিযোগ তার বিরুদ্ধে চলে আসছিল। রাতের অন্ধকারে সে দেয়ালে তালি লাগিয়ে দিচ্ছে, পোস্টার ছেড়ে দিচ্ছে এবং ওই এলাকায় অশান্তি সৃষ্টির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু গতকাল গভীর রাতে তাকে গ্রেফতার করে। আজ তাকে মেডিকেলের জন্য বিএনবোস হসপিটালে নিয়ে আসা হয়। এরপর তাকে ব্যারাকপুর কোর্টে পাঠাবার জন্য যে প্রসিডিওর আছে সেইগুলো তারা মেনটেন করছে টিটাগড় থানার পুলিশ। তবে এই ঘটনায় কিন্তু এলাকায় একটা চাপানোর সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে, যে এই গ্রেফতারকে কেন্দ্র করে বিমল চ্যাটার্জি, তার ওয়াইফ কিন্তু জেলা পরিষদের সদস্য
2 নং ব্লকের জেলা পরিষদের সদস্য এবং ইনিও কিন্তু দোদণ্ড প্রতাপ এলাকার একজন তৃণমূলের নেতা। এবং এই এলাকায় যাতে অশান্তির আর বেশ সৃষ্টি না হয় সেই জন্য প্রশাসনের তরফ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং নির্বাচন কমিশনের কাছে কিন্তু এই মিঠু চ্যাটার্জি ওরফে বিমল চ্যাটার্জি এর বিরুদ্ধে কিন্তু একের পর এক অভিযোগ জমা পড়ছিল। একেবারে অনন্ত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন। ফের ভূমিকম্প। গতকাল সন্ধ্যে 7:25 নাগাদ কেঁপে ওঠে দেশের বিস্তীর্ণ অঞ্চল। এ রাজ্য সহ কম্পন অনুভূত হয় উত্তর পূর্বের ভারতের সমস্ত রাজ্যে। কম্পনের কেঁপেছে রাজধানী দিল্লিও। অসমে ভূমিকম্পে এখনো পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর মিলেছে। এ রাজ্যে 1 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভূমিকম্পের জেরে ওই রাজ্যে বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গেছে। ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়েও অনুভূত হয় ভূকম্পন। রাতে অসম, মণিপুর এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর নেই, তবে তীব্র আতঙ্কে রাস্তায় নেমে আসেন মানুষজন। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.9। ভূমিকম্পের উৎসস্থল ভারত মায়ানমার সীমান্তে মায়ানমারের মলভিক এলাকা। In the afternoon of 19:25 hours IST, an earthquake of magnitude 6.8 occurred at latitude 23.0 degree north and longitude 94.9 degree east, and its epicenter was in Myanmar, India border region. Till now, no any damage report has been received, but it may be damage in Myanmar, India region. मैं तो यही था अभी, और मुझे लगा थोड़ा सा कि झटका, पता नहीं मुझे झटका से तो महसूस तो हुआ, तो लगा कि भूकंप आया है। मैं भी महसूस कर रहा था कि खुद चक्कर तो नहीं आ रहा है। थोड़ी देर पहले झटका सा महसूस हुआ और बातचीत कर रहे थे हम लोग, उसमें लगा कि कुछ कंपन हो रहा है। कुछ लगा कि मतलब हम लोग चक्कर जैसा क्या चला। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান, তার মধ্যে পরপর দুবার ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতার পায়ের তলার মাটি। আবহাওয়া দপ্তরের অধিকর্তা জিসি দেবনাথ জানিয়েছেন, কলকাতায় পরপর 2টি কম্পন হয়। প্রথম কম্পন স্থায়ী হয় 50 সেকেন্ড। প্রথম কম্পনের রেশ কাটার আগেই শুরু হয় দ্বিতীয় কম্পন। সেই কম্পন স্থায়ী হয় 1 মিনিট 35 সেকেন্ড। এদিন সন্ধ্যে 7:23 প্রথম কম্পন ধরা পড়ে। মাটি কেঁপে ওঠার পরে আতঙ্কে রাস্তায় নেমে আসেন কলকাতার লোকজন। খালি করে দেওয়া হয় সেক্টর 5-এর বহুতলগুলি। রাস্তায় নামিয়ে আনা হয় কর্মীদের। বন্ধ করে দেওয়া হয় শহরের মেট্রো পরিষেবা। 7:27 থেকে 7:33 পর্যন্ত মিনিট 6 সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। তারপর মেট্রোর গতি নিয়ন্ত্রণ করা হয়। উত্তর 24 পরগনার সন্দেশখালীর দুর্গা মণ্ডপে ভূমিকম্পের সময় খাট থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় বৃদ্ধের। ভূমিকম্পের পরে বেহালার জোকা বিবাদীবাগ মেট্রো লাইনের ফ্লাইওভারের ফাটল ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মেয়র শোভন চট্টোপাধ্যায়। ফ্লাইওভারের অবস্থা খতিয়ে দেখেন তিনি। ঘটনাস্থলে যান বেহালা পশ্চিম কেন্দ্রের 2 প্রার্থী পার্থ চট্টোপাধ্যায় এবং কৌস্তব চ্যাটার্জি। এরপরই পরিদর্শনে নামেন মেট্রোর নির্মাণের দায়িত্বে থাকা 2 সংস্থা RVNL ও সিমপ্লেক্সের ইঞ্জিনিয়াররা। ওই 2 সংস্থার তরফে রাতে জানানো হয়, ফাটলের মতন দেখতে দাগটি আসলে অনেক পুরনো। ভূমিকম্পের জেরে কোনো ফাটল হয়নি। ব্রিজ যখন তৈরি হচ্ছিল, স্প্যানজ্যাক নামে একটি মেশিন সরানোর সময় ওই অংশের লোহা ঘষে যায়। তারপরে গ্রিজ বা মোবাইল জাতীয় কিছু লাগে এবং এর ফলে দাগটি কালো রঙের দেখা যায়। পুরনো ওই দাগ ঘিরেই বিভ্রান্তি ছড়ায় বলে জানিয়েছেন তারা। পরিদর্শনে দেখা গেছে ওই অংশে বিয়ারিং একদমই ঠিক রয়েছে। দাগ দেখা যাচ্ছে, ওয়েদার ইট ইজ ক্র্যাক আর এটা ক্র্যাক নয় সেটা ডিটারমাইন করবার জন্য ইতিমধ্যে মেট্রো রেলওয়েতে যারা কাজ করছে, রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের রাজেশ শর্মা থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে আমরা সবাই এসেছি। এখন এ পর্যন্তই রয়েছে। আর অনেক খবর থাকুন সঙ্গে থাকুন 24 ঘন্টা।